নমস্কার, হাউ ইউটিউব লাইভে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছে এই মুহূর্তে সরাসরি ভারত থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাংবাদিক ফয়েজ আহমেদ। প্রথমে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাদেরকে। স্যার, প্রথমেই জানার চেষ্টা করব যে প্রতিদিনই বাংলাদেশে যে উত্তেজনা বাড়ছে, এমনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। তো এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি বা আজকের কি চিত্র, সেটা আমি জানতে চাইবো আপনার থেকে। এখন দেখুন, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে হচ্ছে মানে আমরা ইতিমধ্যে আজকেও আলাপ করছি, এটা আমরা খুব ভালো সময় কথা বলছি, যে গত 5ই অগস্ট থেকে সরকার পরিবর্তনের পর থেকে ভারতের কিছু মিডিয়া একদম টার্গেটেড কিছু মিডিয়া, তারা ঠিক 5 তারিখ থেকে যেভাবে আমাদের এখানে অপতথ্য ছড়াচ্ছেন, অবভিয়াসলি একটা গণ আন্দোলনের পরে একটা দেশে নানা রকম অস্থিরতা দেখা যায়, আমাদের দেশেও তার ব্যত্যয় হয়নি, কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এবং হচ্ছে তারা তিলকে তাল বানিয়ে তখন অল্প ঘটনাকে অনেক বেশি করে প্রচার করে এক ধরনের যতটা অস্থিরতা ভারতের কিছু মিডিয়াতে এসেছে, বাস্তবিক অস্থিরতা এই মুহূর্তে তো নেই, বেশ কিছুদিন ধরেই সেই অস্থিরতাটা বাংলাদেশে নেই বললেই চলে। মানে ভারতে যে স্কেলে দেখানো হচ্ছে সেই স্কেলে, এবং আমরা হচ্ছে আলোচনা করে যারা হচ্ছে যে ফ্যাক্ট চেকার, যারা হচ্ছে ডিসইনফরমেশনে কাজ করে, তারা এখন কাজ করছেন এবং তারা রীতিমতো প্যাটার্ন খুঁজে বের করেছেন। শীঘ্রই হয়তো সেটা মেইনস্ট্রিম মিডিয়া তো যাবে, তারা দেখিয়েছেন আপনারা মানে যে কিভাবে করে ভারতীয় মিডিয়া গুলো, এক শ্রেণীর বিশেষ মিডিয়া, তারা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আগস্টের 5 তারিখ থেকে কন্টিনিউয়াসলি অপতথ্য মানে ছড়াচ্ছেন। সো এইটা আমি বলতেই পারি যে যা ঘটেছে তার থেকে অনেক বেশি ভারতের মিডিয়াতে এসেছে এবং সেটার প্রভাবটা আসলে ভালো হচ্ছে না। স্যার, যেহেতু আপনি দীর্ঘ সময় সংবাদ মাধ্যমে কাজ করেছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমে, তো আমি এটা জানার চেষ্টা করব যে মানে হাসিনার যে রাজত্বকাল, সেই সময়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে পরিস্থিতি ছিল, যে স্বাধীনতা ছিল, ইউনূস আমলে সেটা কি হয়েছে? মানে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি তারা কি ফ্রিলি কাজ করতে পারছে, নাকি তাদেরকে স্বৈর শাসনের মুখোমুখি হতে হচ্ছে? মানে হাসিনার আমলের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ধরেন স্বাধীনতার আমরা চরমতম স্বাধীনতা ভোগ করছি। আমি বলছি না যে হচ্ছে এই স্বাধীনতা সবাই ব্যবহার করতে পারছে কি পারছে না, মানে আমি আপনার ধরেন হচ্ছে গিয়ে হাসিনার আমলে বেশ কিছু ড্রাকোনিয়ান ল ছিল, যেমন হচ্ছে গিয়ে সাইবার ল বা হচ্ছে এই ধরনের ল গুলা, এবং সেগুলাতে এরকম হতো আপনার হচ্ছে গিয়ে মিডিয়ার পক্ষে কোনোভাবেই, মানে একটা জিনিস ছিল যে অঘোষিত নিয়মে ছিল হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না ফেসবুকে বা ইত্যাদি জায়গায়। তো সেই জায়গা থেকে ইউনূস আমলে আমরা মানে মিডিয়াতে এখনো পর্যন্ত এরকম কিছু দেখি নাই যে সরকারের বিরুদ্ধে লেখার কারণে বা সরকারের সমালোচনা করার কারণে তাদেরকে এরকম ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। নট অনলি মিডিয়া, আমরা সামাজিক মাধ্যম গুলাতেও দেখতে পাচ্ছি, কার্টুন, মিম ইত্যাদি, মানে যেগুলাতে ধরেন হচ্ছে আমরা কোনোভাবেই হাসিনার নাম নেওয়া যেত না, লোকজন অন্যভাবে এই নামগুলা নিত বা আওয়ামী লীগের কথা বলত। হাসিনা এবং শেখ মুজিব এই দুটো নাম, এই দুটোকে একদম ধরেন মানে ইভেন আইন করে এক ধরনের জাতির পিতা, তার পরিবার, এদের সম্বন্ধে কিছু বললে আইন করে শাস্তি দেওয়া। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে অনেকটাই এখন মুক্ত, আমরা হচ্ছে চাইলে আমরা স্বাধীনভাবে এখন সাংবাদিকতাটা করতে পারছি। কিন্তু আরেকটা বিষয় জানতে চাইবো, ওই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তারা কি আলটিমেটলি স্বাধীনভাবে পুরোটা কাজ করতে পারছে? কারণ ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন। এখন দেখুন, প্রবলেমটা হচ্ছে কি, আমি আগেই যেটা বললাম, সরকারের তরফ থেকে বা টপ পর্যায় থেকে সোফার আমরা হচ্ছে কোনো থ্রেট ফিল করতেছি না। কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি, আমরা বাংলাদেশে হোক, ভারতে হোক কিংবা উন্নত দেশে, এখন ধরুন পলিসিটা যদি, সরকারের পলিসি যদি অনেক ওপেনও থাকে, আমাদেরকে নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যেতেই হয় এখন। এবং বাংলাদেশ একটা জিনিস বুঝতে হবে যে এই মুহূর্তে একটি অনির্বাচিত সরকার রয়েছে, যাদের কোনো সেই অর্থে পলিটিক্যাল মাসেল নেই। মানে আপনি ধরুন যে লোকালি তাদের কন্ট্রোলটা, এখন ধরুন যারা সাংবাদিকতা করছেন তারা তো নানা সময় নানা ধরনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, এবং এই মুহূর্তে
দেশে সরকারি দল বা বিরোধী দল নেই, ফলত এবং সরকারটা যেহেতু হচ্ছে গিয়ে অন্তত রাজনৈতিক ভাবে প্রচন্ড দুর্বল, যেহেতু তাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই, তাদের সেন্টার থেকে কোনো কন্ট্রোল নেই, ফলে ওই জায়গা থেকে নট অনলি রাজনীতিবিদ বাট সবার মধ্যে এক ধরনের মানে নট অনলি সাংবাদিক, সবার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। পাওয়ার ডিনামিক্সটা এখনো ধরেন হচ্ছে পুরোপুরি সেটেল হয়নি। কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি যে হচ্ছে বিএনপির লোকজন হয়তো বাড়াবাড়ি করছেন, কিছু জায়গায় আমরা জামাত ইসলামের লোকজনকে শুনছি যে তারাও সেই জায়গায় উঠে আসছে। কিন্তু সেন্ট্রালি আমরা হচ্ছে নট অনলি হচ্ছে সরকার বাট অলসো পলিটিক্যাল পার্টিগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাদেরকে অনেক বেশি, কিন্তু সব জায়গায় সেটা মানা হচ্ছে কিনা সেটা বলাটা মুশকিল। তো সেই জায়গা থেকে এবং সাংবাদিকতারও তো ধরেন নানা ধরনের স্টেক আছে এবং দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের এখানে নানা ধরনের সাংবাদিকতা প্রচলিত হয়েছে, অপতথ্য সাংবাদিকতা ছিল, মাফিয়া সাংবাদিকতা ছিল নানা পার্টির তরফে তারা, এবং হচ্ছে যারা বিশেষ করে হচ্ছে এক ধরনের অর্থের বিনিময় যারা সাংবাদিকতা করতেন, আমরা যাদেরকে বাংলা ভাষায় বলি যে দালালি করতেন সরকারি দলের, তারাও হচ্ছে দেখা যাচ্ছে যে এখন তাদের প্রতিও তো এক ধরনের ক্ষোভ জেদ ছিল। মানে আমরা জুলাই মাসে আমরা দেখতে পাই যে মানে তথাকথিত অনেক সাংবাদিক মেইনস্ট্রিম মিডিয়া তারাও হচ্ছে গিয়ে জনগণের বিরুদ্ধে কথা বলছেন, সরকারের তরফে কথা বলছেন, বা আমরা বুঝতেই পারছি তাদের আসলে একটা উদ্দেশ্যমূলক। তো সেই জায়গা থেকে সাংবাদিকতা বিষয়টাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনেকটাই গ্রহণযোগ্যতা হারিয়েছে। আবার একই সাথে ফেসবুক বা ইত্যাদি চলে আসায় এটা আমাদের জন্য অনেক দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। তো যারা হচ্ছে ধরেন উগ্রবাদের পক্ষে কথা বলছে বা যারা হচ্ছে হ্যান ও দিয়ে কথা বলছে, আমরা যারা সাংবাদিকতা করি তাদের পক্ষে এগুলো মোকাবেলা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। লোকে তাদের কথা পছন্দ না হলেই বলতেছে ও দালাল সাংবাদিক বা ওর সাংবাদিকতা হয় না, ও অমুক পক্ষের হয়ে কাজ করছে। ফলে ওই রোষের কিছু ব্যাপার, গণরোষ বা যাই বলেন, সেগুলো আমরা মোটামুটি মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে, সেটা আমরা জানি। তবে এইটুক বলতে পারি যে হচ্ছে হাসিনার আমলের পর থেকে আমরা অনেক বেশি স্বাধীন এবং আমাদের অনেক বেশি মুক্তভাবে আমরা লেখালেখি করতে পারছি। সেটা যেটা ঘটছে সেটাই আপনারা তুলে ধরতে পারছেন স্বাধীনভাবে। মোস্টলি যাদের হচ্ছে আকাঙ্ক্ষা আছে, যারা ধরে সত্যিকারের সাংবাদিকতাটা করতে চাইছেন, তারা চাইলে পারছেন। মোটামুটি হচ্ছে এরকম একটা পরিবেশ আমরা মনে করছি বর্তমানে আছে। মানে আমাদের উপরে সেই চাপটা অনেকটাই কমে গেছে। আর একটা বিষয় আমি জানতে চাইবো, হ্যাঁ, বাংলাদেশবাসী বারবার বলেছেন যে হাসিনা স্বৈরাচারী ছিলেন এবং সেই কারণেই তার পতন। ইউনূস তিনি, হ্যালো, আমি শুনতে পাইনি আপনার শেষ কথাটা। হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন সঙ্গীতা? হ্যাঁ 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 হ্যাঁ, শেষ কথাটা শুনতে পাইনি। হ্যাঁ, হাসিনা স্বৈরাচার ছিল, তারপরে কথাটুকু শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশবাসী এটা বারবার অভিযোগ করেছে যে হাসিনা স্বৈরাচারী ছিলেন এবং সেই কারণে তারা হাসিনার পতন চেয়েছিলেন, হাসিনা সরকারের পতন চেয়েছিলেন এবং সেটা হয়েওছে। ইউনূস সরকারে কেমন আছে বাংলাদেশবাসী? এখন কি কোনো স্বৈরাচার চলছে? সরকারি তরফ থেকে আমি আগেই যেটা আপনাকে বললাম, বরং আমাদের কিছু ক্ষেত্রে আমাদের বরং উল্টো অভিযোগ আছে। এখন উল্টো অভিযোগ মানে এরকম যে হচ্ছে এই সরকারটা ফান্ডামেন্টালি একটা দুর্বল সরকার, কারণ যেহেতু তার হচ্ছে পলিটিক্যাল কোন রকম হচ্ছে তার ব্যাকআপ তার পেছনে নেই। মানে আপনার এই দলটা কোনো মানে এই সরকারটা কোনো রাজনৈতিক দল চালাচ্ছে না বা তার পিছনে জনগণের ম্যান্ডেটও নেই। তার ফলে আমরা বরং কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে এই সরকার অনেক ক্ষেত্রে হচ্ছে যতটা কঠোর হওয়া দরকার সেই জায়গায় তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়তেছে। এবং ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, ইউনূস সাহেবের বা অন্যান্য যারা আছেন তারাও মোটামুটি এক ধরনের হচ্ছে সমাজের একটা সার্টেন অংশ থেকে সুশীল সমাজ বা যারা হচ্ছে আসলে রাজনীতির সাথে মাঠে ঘাটে রাজনীতির সাথে জড়িত থাকছিলেন না, মানে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আসলে পলিসি লেভেলে কাজ করেছে। ফলে আমাদের বরং কিছু জায়গায় অভিযোগ হচ্ছে এই সরকার কিছু জায়গায় অনেক বেশি দুর্বল। তারা যে হচ্ছে ড্রাস্টিক অ্যাকশন নেবে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এইসব জায়গায় স্বৈরাচার তো নাই, বরং এবং তারা হয়তো এই ভয়টা পাচ্ছে যে আমরা হয়তো অনেক বেশি অ্যাকশনে গেলে আমাদের হয়তো দুর্নাম আসবে, আমাদের হয়তো ব্যাকল্যাশ আসবে। সো এইটা বরং আমাদের একটা
মানে বলবো যে হচ্ছে অভিযোগের জায়গা এই মুহূর্তে ইউনূস সরকারকে নিয়ে। অর্থাৎ ইউনূস সরকার যেটা করছেন খুব বেশি জনগণের উপর চাপ সৃষ্টি করছে না। কোথাও গিয়ে এই প্রশ্নটা তো উঠছে যে আইন নেই, প্রশাসন নেই, সেই কারণে এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি। এখন দেখুন, হ্যাঁ, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আপনি যদি জুলাই আন্দোলনটা দেখেন, সরাসরি সরাসরি জনগণ ভার্সেস পুলিশ, এইটা আসলে বিশ্বের ইতিহাসে এরকমটা খুব রেয়ার যে হচ্ছে কি আমার দেশের পুলিশ তারা আমার টাকায় তার বেতন হচ্ছে, তার অস্ত্র হচ্ছে, এবং মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে নিরস্ত্র মানুষের উপরে পুলিশ গুলি চালাচ্ছে। এবং সেই রাগটাও কিন্তু আসলে একদিনের তরে হয়নি। আমরা যদি হাসিনা আমল পুরোটা দেখি, হাসিনা মোটামুটি দাঁড়িয়েছিলেন হচ্ছে পুলিশ আমলা এদের উপরে ভর করে, এবং পুলিশ যেহেতু তাকে হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হতে হয়নি। আমরা সবাই জানি হাসিনা তিনটা নির্বাচন হচ্ছে খুবই কৌশলে, কোনোবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, কোনোবার বিনা ভোটে, কোনোবার বা বিরোধী দলকে আসতে না দিয়ে তারা হচ্ছে নির্বাচনগুলো পার হয়ে এসেছেন। এবং এই নির্বাচনগুলো পার হয়েছেন মূলত তারা আইনকে ব্যবহার করে। বাংলাদেশের এটা একটা ক্লাসিক টেক্সট বুক এক্সাম্পল হতে পারে যে কিভাবে আইনের বিভিন্ন ধারা ব্যবহার করে হয়রানি করা হয়েছে। আমাদের একজন প্রধান বিচারপতি তিনি হচ্ছে হাসিনার আমলে পালাতে বাধ্য হয়েছেন, এবং হচ্ছে তিনি কিন্তু একদম মানে ধর্মীয় সংখ্যালঘুদের এক সংখ্যালঘু পরিবার থেকে আসা সুরেন্দ্র কুমার সিনহা। তো উনিও কিন্তু এক সময় মানে প্রধান বিচারপতি পর্যন্ত হচ্ছে হাসিনা, এবং উনি হাসিনারই নিয়োগ, তো উনি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছেন। তা আমরা সকলেই জানতাম যে পুলিশ জনগণের এতটাই বড় শত্রুতে পরিণত হয়েছিল, এবং শেষ 20 দিনে তারা আসলে একদম গণহত্যার সাথে জড়িত ছিল। তার ফলে হয়েছে কি, তাহলে ইস্যুটা সংখ্যালঘু নাকি স্বৈরাচার? মানে এই যে এখন যা পরিস্থিতি, যাদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু অত্যাচার হচ্ছে নাকি যারা স্বৈরাচারের মানে মানে হাসিনার এই স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল, তাদের হাসিনাকে সাহায্য করেছিল, তাদের উপর অত্যাচার হচ্ছে? সংখ্যালঘুদের উপর নির্যাতন তো অস্বীকার করা যায় না, মানে সরাসরি সেটা তো দেখা যাচ্ছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, যেটা বলতেছি সংখ্যালঘুদের প্রতি যে ব্যাপারটা হয়েছে, উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা জানি যে আমাদের পূর্ব উপমহাদেশেই মানে এটা তো আমাদের হিস্ট্রি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। প্রতিটা দেশেই যারা ধর্মীয় সংখ্যালঘু তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকে। বাংলাদেশের হিন্দু বলি, ভারতের মুসলিম বলি, আর বা পাকিস্তানের হিন্দু খ্রিস্টান বলি, তারা কিন্তু যে কোনো সরকারের সময় তারা এক ধরনের আতঙ্কে থাকেন। আমরা কখনোই বলতে পারবো না এই 3 দেশে কখনোই হচ্ছে সংখ্যালঘুরা খুব বেশি মুক্ত ভাবে বা খুব বেশি, তো সেই ঐতিহাসিক ভয়ের জায়গাটা থেকেও আমি বলতে বাধ্য হচ্ছি, এবং সেই সম্মানটা দিয়ে আমি নিজে যেহেতু হচ্ছে সেই ফিলটা পাবো না, কিন্তু আমার বন্ধুদের কাছ থেকে, আমার ভাই বোনদের, যাদেরকে আমি আসলে ভাই বোন হিসাবেই দেখি, ছোটবেলা যাদের থেকে বড় হয়েছে, তো তাদের জায়গাটা থেকে আমি যেটা বুঝি যে হচ্ছে ওই জায়গাটা মাথায় রেখেই একটা পরিবর্তনের পরে আমাদের এই উপমহাদেশে সবার আগে আক্রান্ত হয় হচ্ছে যে কোনো পরিবর্তনে সংখ্যালঘুরা, ভারতের মুসলমানরা বা বাংলাদেশে হিন্দুরা, এবং এটা হচ্ছে আমি বলতেছি কমন পিকচার। এবং হাসিনার আমলে আপনি যদি দেখেন, হাসিনার আমলে এমন কোনো বছর নাই যেই বছর হচ্ছে মন্দিরের বিগ্রহ ভাঙা হয় না। মানে আমরা হচ্ছে কি, আমরা যারা প্রতিবাদ করে আসতেছিলাম বছরের পর বছর যে শারদীয় পূজা আসতেছে, আমরা এটা পাচ্ছি কিভাবে দেখে না আসলে কোথাও একটা মন্দির ভাঙা, মানে মন্দিরে হচ্ছে ভাঙা হয়েছে, এবং সেটা আমরা দেখতে পাই যে হচ্ছে সেগুলো আবার খুব সংক্ষেপে বলা মুশকিল, সেগুলো সরলীকরণ করা মুশকিল। এগুলো নানা ধরনের ষড়যন্ত্র, তত্ত্ব সরকারি দল করেছে, ভারতীয় হিন্দুত্ববাদের একটা প্রভাব এখানে এসেছে, এগুলো এসেছে। আমি সেগুলোকে বাদ দিয়েই বলছি যে হচ্ছে আমাদের এখানে কখনোই সেই ভালোটা ছিল না। কিন্তু আগস্টের 5 তারিখ থেকে যেটা হয়েছে সেটা টোটালি একটা পলিটিক্যাল প্রবলেম। এখানে আমাদের এখানে একেবারেই কোনো ধর্মীয় রায়ট হয়নি, এটা আমরা কনভিকশনের সাথে বলতে পারি। এবং তার উদাহরণটা হচ্ছে, আমি দুটো কথা বলি সেটার পক্ষে। একটা দেখুন যে হচ্ছে গিয়ে সম্প্রতি চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, যে চিন্ময় কৃষ্ণ দাস আর যে হচ্ছে সমর্থকেরা, ওনার যে অভিযুক্ত সমর্থকেরা গণপিটুনি দিয়ে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলেন। এবং আমরা কিন্তু আসলে 2 রাত ঘুমাইতে পারি নাই, যে আমরা যারা হচ্ছে আমরা উই ওয়্যার এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট। আমরা মানে আপনি চিন্তা করে দেখুন যে বাংলা মানে আমাদের উপমহাদেশে সংখ্যালঘুরা একজন সংখ্যাগরিষ্ঠকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আমরা কিন্তু বরাবরই দেখেছি ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে এটা ফলাফল হচ্ছে ভয়ঙ্কর, এবং এটার জন্য সবচেয়ে বেশি
রোষের শিকার হয়েছে সংখ্যালঘুরা, যেহেতু তারা সংখ্যায় কম। কিন্তু এইবার বাংলাদেশ দুর্দান্ত ভাবে এটাকে রেজিস্ট করেছে। এটা আমি বলবো যে এইটুকু যদি ধন্যবাদ বাংলাদেশের মানুষ না পায়, সেটা কিন্তু আসলে খুব বাজে ব্যাপার হবে, যে আমরা সারাক্ষণ আসলে কোথাও গিয়ে আইনজীবী হত্যার পর আরো বেশি এই সংখ্যালঘু নির্যাতনের আগুনটা মানে ছড়িয়ে পড়তে পারতো বলে আপনার মনে হয়? একদম একদম লজিক এটাই বলছে। হ্যাঁ, লজিক বলছে যে এটা একটা বড় সড়ো রাইট হওয়ার কথা, যে বাংলাদেশের হিন্দুরা মিলে একজন হিন্দু নেতার ভক্তরা মিলে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলেছে, এবং সেটার বিরুদ্ধে যে অলমোস্ট কিছুই হয়নি। এইটা আমি বলবো যে বরং বাংলাদেশ পুরো উপমহাদেশকে পথ দেখাচ্ছে, যে দেখুন সমস্যাটা হচ্ছে কোনোভাবেই যারা ধর্মীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে একটা বিরাট স্টেটমেন্ট, এইটা কোনো অর্থেই হচ্ছে নিয়মিত বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, দোকান লুট হচ্ছে, বাড়িতে হামলা চালানো হচ্ছে, মেয়েদের উপর নির্যাতন, এরকম অভিযোগ ভুরি ভুরি আসছে, তারপরেও আপনি বলছেন কিছুই হচ্ছে না, কোনো নির্যাতন চলছে না। আমি আপনাকে তো বলছি, আমরা হয়তো অচিরেই আমাদের মেইনস্ট্রিম, কারণ 5 তারিখ থেকে ভারতের কিছু মিডিয়া, কালকে আপনারা যদি আল জাজিরার একটা রিপোর্ট দেখেন, সেখানে ভারতীয় মিডিয়া গ্রুপ তারা হচ্ছে একদম 15 বছর ধরে মানে একদম তাদেরকে বলছে যে পৃথিবীর এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নেটওয়ার্ক কোট আনকোট, যে যারা হচ্ছে গিয়ে ফেক নিউজ প্রডিউস করে, শত শত মিস ইনফরমেশন তারা প্রডিউস করে। এবং এই কালচারটা হচ্ছে আমরা মনে করি স্ট্রংলি যে হচ্ছে, এবং আমরা প্রচুর প্রমাণ পেয়েছি, আমরা প্রচুর এগুলা ডিবাঙ্ক করেছি, কিন্তু হয়েছে কি যে যেহেতু ভারতের মিডিয়া করছে, আমরা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা হচ্ছে কিছু ডিবাঙ্ক করেছি, কিন্তু এই জিনিসটা চলছেই। এখন আপনি যেটা বলছেন যে প্রচুর জায়গায় দেখবেন যে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে, আসলে ব্যাপারটা হচ্ছে ভারতের কোনো ছবি, কিংবা দেখা যাচ্ছে যে আজকের ছবি না, আরো 20 বছর আগের ছবি, বা এআই তে করা ছবি। হ্যাঁ, এবং এটা দুই সাইডেই হয়। আমি বলতেছি যে যারা হচ্ছে অপতথ্য নিয়ে কাজ করেন তারা বলেন যে হচ্ছে ট্রানজিশনাল মানে ট্রান্সন্যাশনাল একটা অপতথ্যের, এখন বিশেষ করে অনলাইনের যুগে তারা হচ্ছে ট্রান্সন্যাশনাল ভ্রমণ করার তাদের একটা টেন্ডেন্সি আছে। একই খবর ভারতে একভাবে অপতথ্য হিসাবে যায়, পাকিস্তানে একভাবে যায়, চীনে যায়, তো এটা সারা দুনিয়ার সমস্যা। কিন্তু সামহাও হাসিনা সরকারের পতনের পর আমরা বলছি যে আমরা দৃঢ়ভাবে আমরা একদম প্রমাণ সহ দেখাচ্ছি যে ভারতের এক অংশের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্যের প্রচারে নেমেছে, এবং এবং সেটা তাদের যেহেতু কোনো দায়বদ্ধতা নেই, তারা এগুলো দেখিয়েই যাচ্ছে। দেখিয়ে যাওয়ার ফলে এক ধরনের হচ্ছে কারণে কি সংখ্যালঘু নির্যাতন আরো বাড়তে পারে বলে মনে হয়, এই অপতথ্য যেটা আপনি বলছেন ছড়ানোর কারণে? এইটার একটা আশঙ্কা থাকেই, কারণ দেখুন দিন শেষে কি হয়, আপনি যেটাকে মানে আপনি বলতে পারেন যে একটা পর্যায়ে যখন আপনি এই যে ধরেন চিটাগাঙে সেরকম কিছু হয়নি, আমরা এটা নিয়ে এক ধরনের হচ্ছে প্রচন্ড দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু তারপরে আমরা হচ্ছে পরবর্তীতে যেটা মানে হলো না, যে মানে আমরা যে সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে পেরেছি, সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু ধরেন এইরকম যদি অপতথ্য ছড়াতেই থাকে, এই দিকের অংশ তো বসে থাকবেন, এই দিকেও যারা ধরেন ইসলামিস্ট আছে, বা যারা হচ্ছে আসলে হচ্ছে ধর্মীয় রাজনীতির কে হচ্ছে সামনে এনে মানে জল ঘোলা করতে চায়, তাদের কিন্তু তারাও কিন্তু হয়তো দেখা গেল থেমে থাকবে না। কোথাও একটা আগুন, কোথাও একটা বিস্ফোরণ হয়ে গেলে কি হতে পারে, নো ওয়ান নোজ। হ্যাঁ, সো আমাদের আসলে কাজটা হচ্ছে অপতথ্য গুলা ঠেকানো। যেমন আপনিও যেমন বললেন, আপনি এখানে সাংবাদিকতা করেন, তো কিন্তু আপনি কিন্তু মোটামুটি এক ধরনের বলছেন যে এখানে অত্যাচার হচ্ছে, এখানে নির্যাতন করা হচ্ছে, অথচ হচ্ছে তার কিন্তু খুব কনভিকশন নাই, তার কোনো প্রমাণ সেরকম প্রমাণ দেখা যাচ্ছে। আমি অভিযোগ উঠছে বলে কোট করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তো তার মানে কি যে ভারতে না অবভিয়াসলি আমরা ধরেন হয়তো অনেক বেশি, আমি বা আপনি হয়তো আমাদের পেশাগত কারণে আমরা হয়তো একটু ফ্যাক্ট চেক করবো, আমরা স্কেপটিক্যাল হবো। অনেক সাধারণ মানুষ তারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তারা বিশ্বাস করে নিচ্ছে মিডিয়া যেটাই বলছে। হ্যাঁ, তারা। এবং আমার আরেকটা যেটা ভয়, ধরুন যে আজকে ভারতে যদি এরকম হওয়া শুরু হয়, যে ওই দেশে আমাদের ঐতিহাসিক ভাবে যেটা দেখেছি, যে ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, যেদিন আমি তখন ছোট, আমি তখন গল্প শুনেছি যে সবচেয়ে বেশি ভয় ছিল আমাদের দেশের হিন্দুরা, আমাদের দেশের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, কারণ তারা ভেবেই নিচ্ছে ওই দেশে একটা মসজিদ ভাঙতেছে, ওই দেশে তো কিছু করতে পারবে না, এই রাগটা আমাদের উপর এসে ঝাড়বে। তো আমার একটা ভয় হচ্ছে, ধরেন এই অপতথ্য ছড়াচ্ছে, আজকে যদি দেখা যায় যে এই ধোঁয়া তুলে, যারা এই ধোঁয়াগুলা তুলছে তারা ভারতের মুসলমানদের উপরে আঘাত করতেছে, এবং সেইটা কিন্তু তখন রিপারকেশন আবার এইদিকেও চলে আসতে পারে, যে হচ্ছে
হ্যাঁ, তখন আমরা অতীতে যেরকম ঘটনা দেখেছি যে ওই দিকের একটা ঝামেলার কারণে এই দিকের ঝামেলা। তো আমাদেরকে হচ্ছে অনেক বেশি হচ্ছে দায়িত্বশীল হতে হবে যে হচ্ছে এই অপতথ্যগুলো আপনি এখন আরেকটু আমি সময় নিয়ে বলি যে যেটা হয়েছে কি বাংলাদেশে ওই 5ই আগস্টের পরে দীর্ঘদিনের রাগ ক্ষোভ এবং এরকম জঘন্য একটা স্বৈর শাসন ছিল। আমি সৌভাগ্যক্রমে প্রায় পুরো বাংলাদেশ আমার একটা দেখার অভিজ্ঞতা হয়েছে 5 তারিখের পরে। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের বহু এলাকায় আমি যে একদম নেমে নেমে জিজ্ঞাসা করতেছি গাড়ি থেকে, আচ্ছা এই বিল্ডিংটা একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তার পাশের বিল্ডিংটা দেখি কিছু হয়নি, লুটপাট দূরের কথা একটা আঁচড়ও পড়ে নাই। তার কারণ প্রত্যেকটা বাড়ি আমি জানতে পেরেছি যে হচ্ছে এই জায়গাটা এই বাড়িটা ছিল আওয়ামী লীগের অমুক নেতার বা ও নেতার হচ্ছে সহযোগীর বা নেতার কোনো আত্মীয় যারা হচ্ছে এরকম মানুষকে দমন পীড়ন করেছিল, অত্যাচার করেছিল, তারা হচ্ছে রেজটা দেখাইছে। এবং আগে আপনাকে যেহেতু বলছি, প্রথমেই বললাম যে 5 তারিখের পরে কোন অর্থে পুলিশ টুলিশ সেভাবে ছিল না, তো অনেকেই সেই রাগ সেই ক্ষোভটা দেখাইছে। এখন মূলত পুরো ক্ষোভটাই ছিল হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং ঐতিহাসিক ভাবে আমাদের মানতেই হবে যে আওয়ামী লীগে বাংলাদেশে মানে হিন্দুদের একটা বড় অংশের সমর্থন আওয়ামী লীগের প্রতি আছে, সেটা ভুল শুদ্ধ সে আলাপে পরে যাচ্ছে। এখন ধরেন আপনি যদি শতাংশের দিক দিয়েও যান, এখন আমাদের দেশে এখন ধরেন আমাদের সবচেয়ে মানে বেশ কিছু লোক আছে, নাম ধরে বলা যায় যে যারা হচ্ছে আসলে প্রবল আকারে হচ্ছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা হচ্ছে দুর্নীতি নানা রকম চোরাচালানি মানে নানা রকম অপরাধের সাথে জড়িত ছিল, নানা রকম মাফিয়া গ্যাং। এখন সেই গ্যাংয়ের লিডার দেখা যাচ্ছে একজন আওয়ামী লীগ নেতা এবং একজন হিন্দু। এখন তার বাড়ি যখন পুড়িয়েছে তখন হচ্ছে আসলে মূল যে কাজটা মূল যে জিনিসটা মাথায় ছিল যে হচ্ছে আওয়ামী লীগের বাড়ি পোড়ানো হচ্ছে। এখন আমরা আনফরচুনেটলি ওই জিনিসটা বাংলাদেশের যে ভাঙচুর 5ই আগস্টের পরে সেগুলো আমরা থামাইতে পারি না, আমাদের পুলিশ ছিল না। কিন্তু আবার আমি এও বলি যে একদম পুলিশবিহীন একটা রাষ্ট্রে আমরা যেই পরিমাণ এবং আমাদের যে পরিমাণ জনঘনত্ব মানে এতটুকু একটা দেশে প্রায় 20 কোটির মতো লোক, সেই তুলনায় আমি বলবো এই নামে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু আমি যদি পরিসংখ্যান যাচাই করে বলি, আমাদের আগের সরকারের যিনি ডেপুটি ছিলেন ওবায়দুল কাদের, তিনি তিনি একদম পত্রিকায় মানে তিনি জনসমাবেশে ভাষণ দিয়ে বলেছিলেন ক্ষমতায় থাকতে আমরা যদি ক্ষমতা থেকে সরে যাই 3 লাখ লোক হচ্ছে পরদিন মারা যাবে। তাদেরও এরকম একটা এস্টিমেশন ছিল যে বাংলা আওয়ামী লীগ এরকম একটা শাসন করছে যে যাতে হচ্ছে দেখা গেল যে মানুষ এরকম ফিউরিয়াস হয়ে উঠতে পারে যে সেই জায়গায় 3 লাখ মানুষ মারা যাবে। আওয়ামী লীগ ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্যাট এবং আমাদের ওই আশঙ্কাটা ছিল। আওয়ামী লীগ আসলে ক্ষমতা ছাড়ার কোনো পথ খোলা রাখে না, একমাত্র একটা ব্লাডি একটা রক্তাক্ত একটা অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগের পতন হবে না। এবং সেটা যখন হলো সেটার কিছু ড্যামেজ তো আমাদেরকে দিতেই হয়েছে। এবং যে কোনো আমি ধরেন হচ্ছে ধরেন আওয়ামী লীগের নেতার বাড়ি হোক বা আমরা চেয়েছিলাম বা আমরা চাই যে হচ্ছে আইনের শাসন কায়েম হোক, আওয়ামী লীগ নেতা তার বিচার হোক, তার বাড়ি পোড়ায় দেওয়া বা তার ঘর বাড়ি ভেঙে দেওয়া বা হচ্ছে কিছু জায়গায় ইভেন হত্যাকাণ্ড, সেগুলো আমরা সমর্থন করি না, কিন্তু সেটা আমরা আটকাইতে পারিনি। এটা সম্ভবত পৃথিবীর কোনো গণ অভ্যুত্থানের পরেই পারা যায় না বা যায়ও নি, তো সেই জায়গা থেকে হয়েছে। এবং এখন দেখুন সব কথা শেষ কথা, আমাদের পুরো উপমহাদেশেই ধর্মীয় একটা বিদ্বেষের কিছু জায়গা থাকে, কিন্তু বাংলাদেশে এখন যা চলছে এটি সম্পূর্ণ একটা রাজনৈতিক জায়গা থেকে চলছে। সেইখানে যদি ধর্মীয় কোনো বিদ্বেষ থেকে থাকে সেটা খুবই সামান্য, এবং শেষ চিটাগাং এর ঘটনাটা এটা সম্পূর্ণভাবে প্রমাণ করে। এবং আওয়ামী লীগ বাংলাদেশবাসী কি ইসলামিক কান্ট্রি চাইছে? বাংলাদেশবাসী কি চাইছে? সেটা তো সংখ্যালঘুদের কথা যদি বাদ দিই, এখন বাংলাদেশ আসলে কখনোই কিন্তু কোনো এক্সট্রিম দলকে ক্ষমতায় আনেনি। ভারতে যেরকম হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি হচ্ছে টানা 3 বার ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, আমাদের যে দুটো দল আওয়ামী লীগ শেষ দিকে স্বৈরাচারী হয়ে গেল ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই হচ্ছে ধর্মীয় এক্সট্রিমিজম ছিল না। আমাদের যে বিএনপি একদমই মধ্যপন্থী একটা দল, হ্যাঁ, বিএনপি কিন্তু সবসময় হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু মানে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ কখনোই ধর্মীয় উগ্রবাদকে মানে ক্ষমতায় বসানোর মতো তারা কখনোই হচ্ছে সেই পরিমাণ শক্তি অর্জন করতে পারেনি, এখনো নাই। মানে এখনো ধরেন হচ্ছে যদি নির্বাচন হয়, এখন নির্বাচন হলে কি হবে বলা যায় না, কিন্তু আমরা যারা নির্বাচন নিয়ে কাজ করি বিশ্লেষণ করি বলাই যায় যে বাংলাদেশে যদি এখনো নির্বাচন হয় যে মধ্যপন্থী বিএনপি তাদের হচ্ছে ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। এবং তাদের নেতাদের কথা যদি আপনারা দেখেন, বিশেষ করে
তারেক রহমান এবং মির্জা ফখরুল, ওনারা দুইজনই প্রচন্ড রকম সেকুলার, প্রচন্ড রকম হচ্ছে যে কোনো রকম ধর্মীয় বিদ্বেষের বিরোধী এবং বিএনপি অ্যাজ এ দল তারা হচ্ছে একদম মধ্যপন্থী একটা দল। বাংলাদেশ সবসময় এই জায়গাটাই থেকেছে, বিএনপি আওয়ামী লীগ দুইটাই মধ্যপন্থী, একটু ডান দিকে ঘেঁষে একটু বাম দিকে ঘেঁষে, কিন্তু একদম মাঝখানে থেকে। এবং বাংলাদেশ কখনোই, আমার মনে হয় না অদূর ভবিষ্যতে বাংলাদেশ এই জায়গা থেকে খুব একটা ডান দিকে সরে যাবে। নির্বাচন নিয়ে আপনার কাছে কি খবর আছে? সাংবাদিক হিসেবে কিছু খবর তো থাকেই আমাদের কাছে, যেটা প্রকাশে বলতে পারবেন, ইতিমধ্যেই প্রকাশিত করতে পারবেন। দেখুন, আমাদের হচ্ছে কি, আমি আগে যেটা বললাম, আওয়ামী লীগ হচ্ছে আসলে আমাদের সমস্ত রকম প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। নির্বাচন ব্যবস্থা তার মধ্যে একটা, এবং নির্বাচন ব্যবস্থার সাথে অন্যান্য যেসব বিষয়াদি ছিল, আদালত বলেন, প্রশাসন বলেন, এই যে আগেই বললাম যে পুলিশের কথাটা, দলীয় মানে পুলিশ রীতিমতো খুনে বাহিনীতে পরিণত হয়েছে, আদালতও ঠিক তাই হয়েছে, মানে আইন দিয়ে দিয়ে, ড্রাকোনিয়ান ল দিয়ে দিয়ে তাদের আটকানো হয়েছে। এখন ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকেই বেশিরভাগ মানুষের দাবি হচ্ছে আসলে এই সংস্কারগুলো দরকার। আমরা বলতে চাচ্ছি যেটা, বা মানুষের যেটা দাবি, যে হচ্ছে আমরা কোনো যেন তেন ভাবে আরেকটা নির্বাচন চাই, যে এখন যে এক্সিস্টিং পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে হচ্ছে, সেই পদ্ধতিতে দেখা যাবে কি যে আরেকটা স্বৈরাচার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইভেন কি আপনি প্রশংসাই করতে হয় যে হচ্ছে বিএনপির অতীত নিয়ে আমরা অনেক কথা বলি, আমরা অনেক সমালোচনা করি, এবং ধরেন কালকে যদি ইলেকশন হয় বা যত দ্রুত ইলেকশন হয়, বিএনপি তত বেশি ওভারওয়েলমিংলি তারা ক্ষমতায় আসবে। কিন্তু তারাও বারংবার, মানে তারেক রহমান বা হচ্ছে মির্জা ফখরুল, তারাও বারবার বলছেন যে আমরা আসলে একটা নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার না করে আমরা নির্বাচনে যেতে চাই না, দেশের মানুষ চায় না। তো সেইটার জন্য আসলে ইউনূস সরকার সময় নিচ্ছেন। তো ওইটাও আমাদের ইউনূস সরকারের প্রতি আরেকটা বড় অভিযোগ, যে ইউনূস সরকার অনেক বেশি হচ্ছে, আপনি খুব বেশি জোরালো না, তারা হচ্ছে কোনো কিছু হচ্ছে খুব শক্ত করে বলতে পারছেন না, যে আসলে কাজটাই ওনাদের জন্য এত কঠিন। আওয়ামী লীগের এই 16 বছরের জঞ্জাল সরায়া জিনিসগুলোকে, এবং তাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র, তারা হচ্ছে এক ধরনের ডিস্টেবিলাইজ করতে চাচ্ছে। তো ওইগুলা এরা আসলে ইলেকশনের কোনো ডেট এখনো হচ্ছে আমরা অন্তত প্রকাশ্যে বলার, নির্বাচন কমিশন তো ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং শপথও নিয়েছে নির্বাচন কমিশনার। হ্যাঁ, তা নিয়েছে, কিন্তু আমরা আগেই বলছি যে নির্বাচন কমিশনের থেকে, মানে নির্বাচন কমিশন একটা থাকতে হবে, তার তো হচ্ছে তাকে তো, কিন্তু আমাদের আসলে ইউনূস সরকারের এখন মূল দায়িত্ব, আমরা যেটা বারবার বলছি, যে হচ্ছে সংস্কার করা এবং যতদূর সম্ভব সংস্কার করা। কারণ এত কষ্টের একটা আন্দোলন, সংস্কার আপনারা চাইছেন এখন হচ্ছে যেমন প্রথমত আমরা চাচ্ছি নির্বাচনী ব্যবস্থায় সংস্কার, আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে আইন শৃঙ্খলার সংস্কার। ইউনূস ইতিমধ্যে হচ্ছে, উনি হচ্ছে 6টা কমিশন করেছেন, সংবিধান সংস্কার, নির্বাচনী সংস্কার, তারপরে হচ্ছে আপনার এই যে পুলিশের সংস্কার, এরকম 6টি সংস্কার করেছেন। আমি পুলিশের ইন্টারেস্টিং ব্যাপারটা বলি, যে আজকে দেখছিলাম যে হচ্ছে একটা জনমত, মানে ওয়েবসাইটে জনজরিপ করা হয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন বিষয়, মানে 95% লোক বলছেন যে আমরা হচ্ছে পুলিশের সাথে হচ্ছে কোনোভাবে, সরি 88% লোক বলছেন যে পুলিশের রাজনৈতিকরণ থেকে দূরে থাকতে হবে, 95% লোক বলছেন যে হচ্ছে গায়েবী মামলা উঠাই দিতে হবে, যেটা হচ্ছে হাসিনার আমলে অন্যতম একটা বড় অস্ত্র ছিল, যে কোথাও একটা ঝামেলা হচ্ছে বা কোথাও একটা ঝামেলা পাকানো হচ্ছে, তারা বলতেছে যে অজ্ঞাতনামা 1000 লোক আসামি। তখন দেখা যাচ্ছে আউট অফ ব্লু, আমি হয়তো ওই দিন দেখা গেল ছিলাম চিটাগং, অজ্ঞাতনামা বলে আমার মতো এরকম 500 লোককে তারা পুলিশ হচ্ছে ধরে নিয়ে যেতে, হ্যারাস করতো, টাকা পয়সা দিত। আমরা বলতে চাচ্ছি যে পুলিশ, বিশেষত পুলিশকে যেভাবে জনবিযুক্ত করা হয়েছে, এবং কলোনিয়াল সময় থেকে, আমরা এটা আবার আমাদের কলোনিয়াল দেশগুলোরও সমস্যা, আমরা বলতেছি যে পুলিশকে সত্যি সত্যি হচ্ছে, যদি হচ্ছে পুলিশের সংস্কারটা খুব জরুরি, ও সত্যি সত্যি যাতে জনগণের সেবক হয়ে উঠতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, রাদার দেন হচ্ছে রাজনৈতিক দল বা নেতাদের পাপেট হয়ে থাকার বদলে। এই সমস্যাটা আমি নিশ্চিত যে আপনারা ভারতীয়রাও আপনারা ফেস করেন, ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গের সিনেমাতেও দেখি যে পুলিশ কিভাবে পাপেট হয়ে উঠে। তো আমরা ওইটা চাচ্ছি, এখন আমরা কতদূর সেটা আমরা ঠেকাইতে পারবো, সংস্কার করতে পারবো আমরা জানি না। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই, আমরা হচ্ছে গিয়ে
আমরা যেমন সংবিধানের সংস্কার চাই, আমরা বলতে চাচ্ছি যে এই সংবিধানে হচ্ছে অনেক ধরনের মানে জনতাকে প্রোটেক্ট করার বদলে স্বৈরাচার হয়ে ওঠার প্রচুর এলিমেন্ট আছে। তারপর আমরা বলতে চাচ্ছি যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, বা দলীয় প্রধান হচ্ছে যদি প্রধানমন্ত্রী হন সেই ক্ষেত্রে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো। তো আমরা চাচ্ছি যে হচ্ছে একটা গণতন্ত্রের দিকে যাইতে। তো আমাদের পুরো জার্নিটাই আসলে এখনকার বাংলাদেশের চাওয়াটা আসলে পুরোটাই খুব পলিটিক্যাল চাওয়া, এবং এরকম একটা আপহিভেলের পরে, এরকম একটা গণ আন্দোলনের পরে যে একতাটা তৈরি হয়েছে, সে একতাটা চাচ্ছে আসলে আমাদের বাস্তবতা চিন্তা করে আমাদের হয়তো সব স্বপ্ন পূরণ হবে না, কিন্তু এখন যেহেতু একটা সুযোগ এসেছে আমরা সংস্কারগুলো করতে পারি। হ্যাঁ, একদমই সেই দিকেই নজর রাখবো আমরাও, যে আপনারাও যেগুলো চাইছেন যে গণতন্ত্র বজায় থাকুক, গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরতন্ত্র আর না আসুক, এবং স্বচ্ছ নির্বাচন আপনারা চাইছেন সর্বোপরি, সেগুলোই হয় কিনা সেদিকে নজর রাখবো আমরা।